সময় এক অদ্ভুত জাদুকর। আজ যেখানে ঘাসের গালিচায় নাগরিক ক্লান্তি জুড়ায়, এক সময় এখানে মিশেছিল তেজি ঘোড়ার ঘাম, ধুলোর ঝড় আর হাজারো মানুষের দীর্ঘশ্বাস। রেসকোর্স ময়দান, ঢাকার হৃৎপিণ্ড, যেখানে এককালে রাজত্ব করত জুয়া আর আভিজাত্যের এক উন্মত্ত সংমিশ্রণ। এই ইতিহাসের শুরু 1825 সালে। ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস কয়েদিদের শ্রম ব্যবহার করে রমনা জঙ্গল পরিষ্কারের এক বিশাল উদ্যোগ নেন। তিনি কাঠের রেলিং দিয়ে একটি ডিম্বাকৃতির এলাকা ঘেরাও করেন এবং আনুষ্ঠানিকভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতার সূচনা করেন। শুরুতে এটি ছিল শ্বেতাঙ্গ ঔপনিবেশিক কর্মকর্তাদের আভিজাত্য প্রকাশের জায়গা, কিন্তু ধীরে ধীরে এটি ঢাকার সাধারণ মানুষের প্রধান বিনোদনে পরিণত হয়। ঢাকার নবাব পরিবারের হাতে এই ঘোড়দৌড় আভিজাত্যের শিখরে পৌঁছায়। খাজা আলিমুল্লাহ প্রতি জানুয়ারি মাসে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করতেন। 1848 সালে তার পুত্র আব্দুল গনি এই ধারাকে আরও বিস্তৃত করেন। ঘোড়দৌড় ছিল তার নেশা। তার আস্তাবলের গর্ব ছিল স্যার হেনরি, একটি চমৎকার হালকা বাদামি রঙের অ্যারাবিয়ান পুরুষ ঘোড়া। উচ্চমানের বিদেশি ঘোড়া বংশবিস্তারে তিনি দুহাতে অর্থ ব্যয় করতেন। তার এই শখ ঢাকাবাসীর ঘোড়দৌড়কে চরম জনপ্রিয় করে তোলে। প্রতি শনিবার ছিল রেসের দিন, কিন্তু এই একদিনের দৌড় পুরো সপ্তাহের জনজীবনকে আচ্ছন্ন করে রাখত। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে 1891 সালে ঢাকা প্রকাশ পত্রিকায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছিল, শনিবার রেসের কারণে ঢাকার সব অফিস আদালত কার্যত বন্ধ থাকত। এমনকি মঙ্গলবার ও বৃহস্পতিবার কোনো কাজ হতো না। দূর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা যখন দেখতেন ঘোড়দৌড়ের নেশায় আদালত অচল, তখন তারা হতাশ হয়ে সরকারকে অভিশাপ দিতেন। মানুষ দাবি তুলেছিল, হুট করে আদালত বন্ধ না রেখে সরকার যেন নিয়ম করে ঘোড়দৌড় ছুটি ঘোষণা করে। রেসকে কেন্দ্র করে এক বিশাল ব্যবসার ডালপালা গজায়। কোন ঘোড়া জিতবে, তার জকিকে, এসব নিয়ে সপ্তাহব্যাপী চলত জল্পনা। রেসের 2-3 দিন আগে বাজারে আসত রেস টিপ বা ভবিষ্যৎবাণীর পুস্তিকা। জিমখানা ক্লাবের টিপসের পাশাপাশি হকাররা চানমিয়া সাহেবের রেস টিপ চিৎকার করে বিক্রি করতেন। এই চানমিয়া পরবর্তীতে ঢাকার কমিশনারও হয়েছিলেন। আমলিগোলা থেকে শুরু করে ঢাকার অলিগলিতে বিত্তশালী থেকে গরিব সবার আলোচনার প্রধান বিষয় ছিল রেস। কিন্তু এই গতির নেশার আড়ালে লুকিয়েছিল ধ্বংস। জুয়ায় সব হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। একটি স্বর্ণের চেইনের জন্য নিজের ছোট ভাইজিকে হত্যার মতো শিউরে ওঠা ঘটনাও ঘটেছে তখন। অনেকে স্ত্রীর গহনা বিক্রি করে সর্বশান্ত হয়েছেন। একা টিকিট কাটতে না পেরে কয়েকজন মিলে শেয়ারে টিকিট কিনতেন। হারলে শুরু হতো পারিবারিক সহিংসতা, যা প্রায় সালিশ পঞ্চায়েত পর্যন্ত গড়াতো। সমাজের এই চরম অবক্ষয় রুখতে এগিয়ে আসেন প্রখ্যাত আলেম মাওলানা মুফতি দীন মোহাম্মদ সাহেব। তিনি চকবাজার মসজিদের তফসির মাহফিল থেকে ঘোড়দৌড় তথা জুয়ার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন। মুফতি দীন মোহাম্মদ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মহল্লায় মহল্লায় যেতেন। ঘোড়া প্রতিপালনকারীদের বুঝিয়ে নসিহত করে তাদের ঘোড়া বিক্রি করতে বাধ্য করতেন। তার সামাজিক প্রভাব এতটাই ছিল যে 1949 সালে সরকার শেষ পর্যন্ত ঘোড়দৌড় নিষিদ্ধ করতে বাধ্য হয়। এর ফলে ধ্বংসের হাত থেকে বেঁচে যায় ঢাকার হাজারো গরিব পরিবার। 1963 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের দ্বিতীয় অধিবেশনে ঘোড়দৌড় নিয়ে পুনরায় বিতর্ক হয়। সরকারের কাছে জানতে চাওয়া হয়, কেন আগে এটি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছিল, কেন আবার চালু করা হলো, এবং ভবিষ্যতে এটি নিষিদ্ধের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরে জানা যায় যে 1867 সালের বেঙ্গল পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টের অধীনে ঘোড়দৌড় পরিচালিত হতো। আইনটি একবার সংশোধন করে ঘোড়দৌড়ে বাজি ধরা দণ্ডনীয় অপরাধ করা হয়েছিল, যার ফলে 1948 সালের 2 জুন থেকে 1954 সালের 25 ডিসেম্বর পর্যন্ত ঘোড়দৌড় বন্ধ ছিল। তবে 1954 সালের 26 ডিসেম্বর আইনটি পুনরায় সংশোধন করে ঘোড়দৌড় ও বাজি ধরাকে বৈধতা দেয়া হয়। অ্যাসেম্বলির আলোচনায় প্রকাশ পায় যে সরকার ঘোড়দৌড় থেকে প্রায় 12 লাখ টাকা রাজস্ব আয় করত এবং এই খাতের উপর ভিত্তি করে 644 জন মানুষ জীবিকা নির্বাহ করত। বাংলাদেশ স্বাধীনের পর সরকার ঘোড়দৌড়, জুয়া ও মদ নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। রমনা রেসকোর্সের নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান, যার মাধ্যমে ঢাকার সেই জনপ্রিয় রমনা ঘোড়দৌড় যুগের অবসান ঘটে।